স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী আলমের খোঁজ দিতে পারে না, সেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল। সে সেনা সদস্য ছিল, কিন্তু ওইখানে পুলিশের এএসআই বলে লেখা হয়েছে এমনটি শোনা যাচ্ছে। বিএনপি নেতা চৌধুরী আলম অপহরণ এবং তৎপরবর্তী গুম রহস্য উন্মোচনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী সংস্থা উল্লেখযোগ্য অগ্রগতি করতে পেরেছে, যদিও এ নিয়ে সংশ্লিষ্টদের কেউই আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি। তবে এই গুমকাণ্ডে জড়িত অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের পরিচয় নিশ্চিত হয়েছে টিম সার্চলাইট। বিল্লাল হোসেন নামের এই সেনা সদস্য ঘটনার সময় র্যাবে কর্মরত ছিলেন। 2010 সালের 25 জুন রাজধানীর ইন্দিরা রোডের গার্মেন্টস গলি থেকে অপহরণের 5 দিন আগে গুলশানের 72 নম্বর সড়ক থেকে প্রথমবার তাকে অপহরণের চেষ্টা করা হয়। সেদিন ঘটনাস্থলে জনতার হাতে ধরা পড়েন বিল্লাল। উপস্থিত জনতা তাকে গুলশান থানা পুলিশের হাতে তুলে দেয়। থানা পুলিশ একটি জিডি গ্রহণ করে বিল্লালকে র্যাব 1-এর তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল আলমের নির্দেশে গুলশান জোনের ডেপুটি ডিরেক্টর শাহাদাতের জিম্মায় ছেড়ে দেয়। জিডিতে উল্লেখ করা হয়, র্যাব ইন্টেলিজেন্সে কর্মরত বিল্লাল একজন এসআই। গত 13 জুন টিম সার্চলাইটের অনুসন্ধানে বিল্লালের নাম উঠে আসে। এবার তার বিস্তারিত পরিচয় শনাক্ত করেছি আমরা। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার চণ্ডীপুর গ্রামের বাসিন্দা বিল্লালের বাবার নাম মকবুল আহমেদ, মা হোসনে আরা বেগম, থাকেন ঢাকার দক্ষিণখানের প্রেমবাগানে। বিল্লাল হোসেন এরই মধ্যে সেনাবাহিনী থেকে অবসরে গেছেন। জনতার হাতে আটকের সময় এএসআই পরিচয় দিলেও মূলত তিনি একজন সেনা সদস্য আর কর্মরত ছিলেন র্যাবের গোয়েন্দা শাখায়। চৌধুরী আলমের গুম রহস্য নিয়ে টিম সার্চলাইটের প্রতিবেদনটি প্রচারের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাকে তলব করে, যদিও সেখানে নিজের সংশ্লিষ্টতা এড়িয়ে গেছেন বলে জানা গেছে। তবে গুলশান থানা পুলিশের করা জিডি তার সংশ্লিষ্টতার প্রমাণ বহন করে। মুঠোফোনে তার সাথে কথা হয় আমাদের, তবে তিনি ক্যামেরায় কথা বলতে নারাজ। আপনি যদি আমাকে কালকে একটু সময় দিতেন ভীষণ ভালো হতো। টিম সার্চলাইট প্রতিবেদনে দীপক শাহ নামে আরেক ব্যক্তির কথা জানিয়েছিল। সূত্র নিশ্চিত করেছে, এই দীপক শাহ মূলত এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের সোর্স হিসেবে কাজ করতেন, যিনি 2024 সালের সেপ্টেম্বরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। এদিকে চৌধুরী আলম গুম মামলা ঘিরে বাণিজ্যের অভিযোগ উঠেছে তার বড় ছেলে আবু সাইদ চৌধুরীর বিরুদ্ধে। ট্রাইব্যুনালে করা মামলা থেকে এরই মধ্যে 3 জন অভিযুক্তকে অব্যাহতি দিয়ে লিখিত আবেদন জমা দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। তবে এ নিয়ে ভিন্ন ব্যাখ্যা তার। কি কারণে তাদেরকে আপনি মামলা থেকে অব্যাহতি দিলেন? অ্যাকচুয়ালি আমি তাদের অব্যাহতি দিলে আমি শুধু একটা প্রে করছি যে তারা সম্ভবত এই মামলার সাথে যুক্ত না, তো এটা বিবেচনাধীন। এখন আমি ফাইনালি তাদের কাছে আবার আপিল করি নেই যে এটা তাদের করা হোক, ওই অবস্থায় আছে। তিনজনের বিষয়ে অভিযোগ আপনি উজ্জ্ব করার জন্য আমি ওখানে একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। ঢাকার রাজপথে বিএনপির দাপুটে এই নেতার শূন্যতা ভুগিয়েছে দলটিকে, আর পরিবারকে করেছে সর্বশান্ত। শিগগিরই ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে, এমনটাই প্রত্যাশা পরিবারের। আর পরিবারের এই আশায় আলো ফেলেছে টিম সার্চলাইট। চলুন এবার দেখে আসি পুরনো সেই অনুসন্ধান। চৌধুরী আলম পরিচয়, বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক ছিলেন। অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এবং 56 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও। 111-এর সংকটময় রাজনৈতিক পরিস্থিতিতে ঢাকায় বিএনপির পাওয়ার হাউস হিসেবে খ্যাতি পাওয়া এই নেতা নিখোঁজ হন 2010 সালের 25 জুন। আজও নিখোঁজ চৌধুরী আলম। রাজধানীর ইন্দিরা রোডের গার্মেন্টস গলি থেকে 1.5 দশক আগে অপহরণের শিকার হন চৌধুরী আলম। জনশ্রুতি আছে সেখানে দ্বিতীয় স্ত্রীর বাসায় নিয়মিত যাতায়াত করতেন তিনি।
15 বছরে বদলেছে অনেক কিছুই। গার্মেন্টস গলির এই ভবনেই থাকতেন উম্মে জাহান আরজু, যাকে গোপনে বিয়ে করে সংসার পেতেছিলেন চৌধুরী আলম। কি ঘটেছিল সেদিন জানা দরকার। আরজু ম্যাডাম ওনার ওয়াইফ, ছোট ট্রেন থেকে গেছে মিনিমাম 4 বছরের উপরে। এখানে যাওয়ার সময় নাকি দারোয়ানদের বলে গেছে যে আমরা এখান থেকে চলে যাচ্ছি, আমাদের অ্যাড্রেস দেওয়ার দরকার নেই কাউকে। বোঝাই যাচ্ছে লোকচক্ষুর আড়ালে থাকতে চায় আরজুর পরিবার। অনেক চেষ্টার পর সন্ধান মিলল উম্মে জাহান আরজুর। আমি যে একজন আছে এটা অনেকে জানতোই না। এখনো জানে না, দেখে আমি পরিচয়টাও তার কোথাও দেই না। যে একে তো দ্বিতীয় বিয়ে, তার উপর বয়সের বিস্তর ফারাক। জানাজানি হলে চৌধুরী আলমের রাজনৈতিক ইমেজ সংকটে পড়তে পারে, এমন শঙ্কায় তাদের বিয়ের বিষয়টি গোপন রাখা হয়েছিল। কে জানে যে উনি এইভাবে হঠাৎ করে গুম হয়ে যাবে। আমি এখন কি বলবো বলেন, আমার জন্য আমার ফ্যামিলি ধ্বংস। আমি কি বলি আপনাকে। সংসার, সামাজিক অনুষ্ঠান কিংবা বিদেশ ভ্রমণ সবই চলছিল। বাদশাদের রাজনৈতিক পট পরিবর্তন। 2009 সালের পর থেকে চৌধুরী আলমকে কয়েক দফা অপহরণের ব্যর্থ চেষ্টা হয়। সবশেষ 2010 সালের 25শে জুন দ্বিতীয় স্ত্রীর বাসায় ফেরার পথে তাকে তুলে নেওয়া হয়েছিল। আসরের নামাজের আজান দেয়, সে সময় উঠে নামাজ পড়ে বের হয়ে যায়, বের হয়ে আর ফিরে আসে নাই। নজরদারি এড়াতে মাঝে মধ্যেই অন্যের গাড়ি ব্যবহার করতেন চৌধুরী আলম। তারপরও শেষ রক্ষা হয়নি। অপহরণের দিন উম্মে জাহান আরজুর বড় বোন মমতাজ বেগমের গাড়িটি নিয়েছিলেন তিনি। ড্রাইভার অসীম বাসায় এসে বলে যে ম্যাডাম স্যারকে ধরে নিয়ে গেছে, কে বা কারা জানি না, তো গাড়ি সহ ধরে নিয়ে গেছে, এটা সে বলল। বলার পরে আমি তৎক্ষণাৎ ওনার যে ড্রাইভার জসিমকে জানাই যে এমন এমন ঘটনা, আপনার বসকে নাকি ধরে নিয়ে গেছে, সম্ভবত উনি অ্যারেস্ট হয়েছেন, এটা আপনি বাসায়, ওনাদের বাসায় এই ব্যাপারটা জানান। কার বিকল্প হিসেবে এসেছিলেন? মুজিবুর রহমান ছিলেন আমাদের রেগুলার ড্রাইভার, তার বিপরীতে ছিলেন। প্রথম দিন আসছে, প্রথম দিনে এই ঘটনা। তারপরে ওই যে ছেলেটাকে আমি দেখলাম যে ম্যাডাম স্যারকে ধরে নিয়ে গেছে, এটুকুই। চৌধুরী আলম যে অপহরণের শিকার হয়েছিলেন সেই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী গাড়ি চালক অসীম চন্দ্র ভৌমিক। অসীমকে খুঁজে পেতেও অনেক ঘাম ঝরাতে হলো। কুমিল্লার বড়ুরার যে ঠিকানা অসীম হলফনামায় উল্লেখ করেছিলেন সেটি তার মামার বাড়ি, তবে দীর্ঘদিন ধরে মাসির বাড়িতেই আশ্রিত। সেই সুবাদেই সন্ধান মিলল তার। বর্তমানে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে গাড়ি চালক পদে চাকরি করেন অসীম। ঘটনার 15 বছর পর সাংবাদিক তাকে খুঁজে বের করবেন, এটি যেন ভাবতেই পারেননি। চৌধুরী আলম অপহরণের তিনি যে একমাত্র সাক্ষী সেটি মনে করিয়ে দিতেই ভড়কে গেলেন। সন্ধ্যা 7টা থেকে 7:30 আমি মাত্র খামার বাড়ি দিয়া ইন্ডিয়া রোডের গলিতে ঢুকছি। ঢুকার মাঝামাঝিতে সামনে দিয়ে একটা গাড়ি ট্যাক্সি ক্যাব হলুদ রঙের, পিছ দিয়ে একটা ভাঙাচোরা গাড়ি অ্যাটাক দিছে। আর যে লোকগুলো ছিল সবগুলো এক একটা স্বাস্থ্যবান মানুষ চলো না। আমারে গাড়ি থেকে পলাচোরা নামাইয়া আমি চিকিৎসা করতে বলছি, স্যার আমাকে মারেন না, আমি কিন্তু যাই না। এইগুলা তাদের স্যারকে নামাই দিয়া মাইট দূর করে স্যারকে নামাইয়া হায়ার সেক্টর দিতে করে উঠে লেগেছে। আমার গাড়িটাও নিয়ে গেছে, আমার ছিটা ভাড়া দিছে। পরের দিন সকালবেলা কারণ বাজার ওয়াসার ভবনের উল্টা সাইডে গাড়ি পেয়ে। আপনি চৌধুরী আলমের গাড়ির ড্রাইভার কি করে? আমি তো ওনার ড্রাইভার না, ওনার যে সেকেন্ড যে ওয়াইফ, ওনার বোনের ড্রাইভার ছিলাম। ওনার বোনের কি বেতনমুক্ত ড্রাইভার ছিলেন নাকি মন্ত্রী ড্রাইভার? না, বেতনমুক্ত। তাহলে আপনি হলফনামায় কেন লিখেছেন আপনি চৌধুরী আলমের বেতনমুক্ত গাড়ি চালক? না, এই ধরনের কোনো হলফনামা আছে, এটা আপনার স্বাক্ষর না? হ্যাঁ, এটা আমার সাথে। তাহলে আপনার স্বাক্ষর কেন করেছেন আপনি আদালতে? এটা স্বাক্ষর করে আপনি কেন আদালতে যাইনি। তাহলে আপনাকে কে করাই দিয়েছেন? এত কিছুর পরও রহস্যজনকভাবে পুলিশ তাকে সন্দেহের তালিকা থেকে বাদ দেয়। নষ্ট করে ফেলা হয় গাড়িতে থাকা অপহরণকারীদের ফিঙ্গারপ্রিন্ট সহ সব আলামত।
অপহরণের 6 দিনের মাথায় মামলা দায়ের করেন চৌধুরী আলমের ছেলে আবু সাইদ চৌধুরী। চৌধুরী আলম অপহরণ মামলার 4টি তদন্ত প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে সব তদন্ত কর্মকর্তাদের প্রতিবেদনের ভাষা একই রকম। অর্থাৎ চৌধুরী আলমের ভাগ্যে কি ঘটেছে সেটি বের করতে পারেননি তারা। গুলশান থানার তৎকালীন ওসি কামাল উদ্দিন এবং জিডি গ্রহণকারী এসআই মোহাম্মদ আলী এ বিষয়ে কথা বলতে রাজি নন। মোহাম্মদ আলী ভাই বলছেন? ভাই আমার নাম আমান নবী, আমি চ্যানেল 24 এ কাজ করি। একটা মিটিং আছে আমার, পুলিশ উইকের মিটিং আছে তো। ঠিক আছে ভাই, তাহলে আপনি মিটিংটা শেষ করেন, মিটিং শেষে আমাকে একটু স্মরণ করবেন কাইন্ডলি ভাই। আচ্ছা ঠিক আছে। মোহাম্মদ আলী বর্তমানে পুলিশ সদর দপ্তরে ইন্সপেক্টর পদে কর্মরত। তার সঙ্গে সাক্ষাতের সুযোগ চেয়ে আইজিপি বরাবর লিখিত আবেদন দেই আমরা। আবেদনটি গ্রহণ করা হলেও সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি। টিম সার্চলাইটের অনুসন্ধান বলছে বিল্লাল হোসেনকে পুলিশের এএসআই হিসেবে জিডিতে উল্লেখ করা হলেও প্রকৃতপক্ষে তিনি একজন সেনা সদস্য, কাজ করতেন র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ে। তার তথ্য চেয়ে র্যাব এমনকি সেনা সদর দপ্তরেও লিখিত আবেদন করে কোনো সাড়া মেলেনি। প্রশ্ন হচ্ছে, বিল্লাল যদি সেনা সদস্যই হন তাহলে জিডিতে তাকে এএসআই কেন বলা হলো? রাষ্ট্রীয় বাহিনী, গোয়েন্দা সংস্থারা এই কাজগুলির সাথে যখন যুক্ত হয় তখন তারা কিন্তু অনেক গোপনীয়তা অবলম্বন করেন এবং ভিকটিমের অনেক ক্ষেত্রে যে টিম তাকে উঠিয়ে নিচ্ছে সেই টিমের অন্যান্য নেতাবাদে অন্যান্য সদস্যরা কিন্তু কাকে তারা উঠিয়ে নিচ্ছে এটা জানেও না। তার নাম পরিবর্তন করা হয়, কোড নেম ইউজ করা হয় পরবর্তীতে, এবং তারপরে এক টিম যখন উঠায় এটা হস্তান্তর হয় আরেক টিমের হাতে এবং তারা আবার আরেক টিমের হাতে হস্তান্তর করে। কখনো কখনো তাদেরকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়, কখনো কখনো তাদের দেশে হত্যা করা হয়, কখনো কখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন গোপন বন্দিশালায় আটক রাখা হয়। আমরা দেখেছি 5 তারিখের পর বেশ কিছু মানুষ মুক্ত হয়েছেন। তো এখনই এটা বলার সময় আসেনি, তবে ধারণা করি যে হয়তো এদের অনেকেই আর নেই। জলজ্যান্ত একজন মানুষ গুম হলেন আর ফিরে এলেন না, তাহলে রাষ্ট্র আর প্রশাসনের দায়বদ্ধতাই বা কি? এই প্রশ্ন সামনে রেখে চৌধুরী আলম গুম রহস্যের আরো কিছু চাঞ্চল্যকর তথ্য নিয়ে ফিরছি আরেকটি বিরতির পর। মাগরিবের পরপর ফোনটা দেয় একটা সিটি সেল নাম্বার থেকে। মমতাজ বেগম চৌধুরী আলমের দ্বিতীয় স্ত্রীর বড় বোন, ব্যবসায়িক পার্টনারও। একজন কথা বলছে। চৌধুরী আলমকে খুঁজে বের করতে দৌড়ঝাঁপ করেছেন তিনি। গল্পে গল্পে কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেল তার কাছ থেকে। দীপক সাহারে আমি চিনি, উনি পিএম দপ্তরে চাকরি করত। কয় 50 লাখ টাকা দিবেন, চৌধুরীর সাথে সরাসরি কথা বলাই দিব। দেওয়ার পরে 19 দিনের মাথায় চৌধুরীর সাথে আমাদের কথা বলাইছে। কে এই দীপক সাহা, যিনি চৌধুরী আলমকে ফিরিয়ে দিতে কিংবা দেখা করাতে চেয়েছিলেন? 35 লক্ষ টাকা দিলাম। দেওয়ার পরে কি করলো, আমারে প্রোগ্রাম করলো জকিগঞ্জ বর্ডারে আমারে দিব, আরও টাকা দিতে হবে। ফেরত দেওয়ার পরে কয় কি এখানে দেওয়ার সুযোগ নেই, আপনি ইন্ডিয়া যান। আপনার কাছে কি মনে হচ্ছে চৌধুরী সাহেবকে নিয়ে গেছে? হ্যাঁ, একাধিকবার ফোনে কথা বলেছেন, এমনকি চৌধুরী আলমকে সচক্ষে দেখেছেন। নিশ্চয়ই ভুল হবার কথা নয়। প্রশ্ন হচ্ছে, দীপক সাহা গুমের শিকার চৌধুরী আলমের সন্ধান জানলেন কি করে? আমি পিএম দপ্তরে গেছি, লিটু আছে না, হের কাছে গেছি। গেছি দীপক সাহা কোথায় বসে গেছি, ঘর তোর সাহস তো কম না, তুই এখানে আমার কাছে আইস, একটা আওয়াজ করবি তোরে সহ গুম করে না। দীপক সাহা নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়েছিলেন। তার সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায় প্রকৃতপক্ষে তিনি ছিলেন একজন ফটো সাংবাদিক। কর্মজীবনের শুরু সন্দীপ পত্রিকার মাধ্যমে। গত এক যুগে গুমের ঘটনায় আন্তদেশীয় যোগসাজশের যে সূত্র কাজ করত, চৌধুরী আলমের ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। বাংলাদেশে গুম নিয়ে কাজ করা মানবাধিকার সংগঠনগুলোর বক্তব্যেও এ ধরনের অভিযোগ বারবার এসেছে। ইন্ডিয়ান র বা ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ডেফিনেটলি আমাদের গুম হয়ে যাওয়ার এই মেকানিজমগুলোর পিছনে কাজ করেছে, এবং এটা অনেক কেসের ক্ষেত্রেই আমরা পেয়েছি। গুজরাটের যেভাবে হয়, কাশ্মীরে যেভাবে গুম হয়, আমাদের দেশের গুমের মেকানিজমগুলো কিন্তু সেটাই ছিল। এবং এই কালচার আমাদের দেশে কিন্তু এই রাজনীতিতে ছিল না। শুরুটা ওখান থেকে হইলো যে
চৌধুরী আলম ভাই থেকে। যে ইনভেস্টিগেশনগুলো হয়তো আপনারা বের করে আনছেন, ওই পর্যন্ত অনেকে হয়তো কাজও করছে না। চৌধুরী আলমের ভাগ্যে কি ঘটতে পারে তা নিয়ে ভিন্ন মত থাকলেও এই বাস্তবতা স্বজনদের কাছে বজ্রপাতের মতোই। বোবা কান্নায় প্রতীক্ষার প্রহর গুনছেন চৌধুরী আলমের প্রথম স্ত্রী হাসিনা চৌধুরী। আমি আল্লাহর কাছে কান্না করি, আল্লাহ আমি চোখে না দেখি, আমি একটু কানে শুনুন যে আমার স্বামীরে কারা কি করছে। আছে বিচারের মানুষ, আল্লাহ তুমি যদি জানো। এই আমার ছেলেরা ছোট, এতিম হয়ে গেছে, জানি না এতিম হয়েছে কিনা। সবশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন আবু সাইদ। 18 ব্যক্তির বিরুদ্ধে দেয়া সেই অভিযোগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আওয়ামী লীগ এমনকি বিএনপি নেতাদেরও নাম এসেছে। ট্রাইব্যুনালে দেয়া অভিযোগের তদন্ত কতদূর এগোলো জানতে হাজির হই চিফ প্রসিকিউটরের সামনে। সাথে উপস্থাপন করি আমাদের অনুসন্ধানে পাওয়া তথ্য উপাত্ত। প্রত্যেকটা জায়গা থেকে অসহযোগিতা আছে। দৃশ্যত তারা বলেন যে হ্যাঁ আমরা রাষ্ট্রের সাথে সাহায্য করতে প্রস্তুত, কিন্তু প্র্যাকটিক্যালি সেই সহযোগিতা কিন্তু আমরা পাইনি। আমরা যেমন পাইনি, গুম কমিশনও সেটা পাইনি বা পাচ্ছে না। আমরা জোর করে চেষ্টা করে নানানভাবে আমরা এটাকে অ্যাভেল করার চেষ্টা করছি। সেক্ষেত্রে এই তদন্তের ব্যাপারে যাদেরকেই আমরা সম্পৃক্ত মনে করব বা নেসেসারি মনে করব, প্রত্যেককে কোয়েশ্চেনিং করা হবে। যে তথ্যগুলো আপনারা দিচ্ছেন এগুলো আমাদের তদন্তের ক্ষেত্রে আমরা কাজে লাগাবো। সাংবাদিকতার দিক থেকে আপনারা যে কাজটা করছেন সেটা আমাদের জন্য অনেক হেল্পফুল হবে। ক্ষমতার রাজনীতিতে চৌধুরী আলমের গুমের ঘটনাটি ছিল বিগত সরকারের টেস্ট কেস, যার আদলে একের পর এক গুমের ঘটনা সারা দেশ জুড়ে। টিম সার্চলাইটের এই অনুসন্ধানের উদ্দেশ্য মোটেও রাজনৈতিক নয়, বরং আমরা দেখাতে চেয়েছি কি দুর্বিষহ পরিস্থিতি মোকাবেলা করতে হয় গুমের শিকার ব্যক্তি ও তার পরিবারকে। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে। জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেওয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।